আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লি কি ঢাকাকে বিশ্বাস করতে পারছে না? ভারতের বহুপাক্ষিক সামরিক মহড়ায় বাংলাদেশ নেই কেন? টাইমস অফ ইন্ডিয়ার খবর বলছে যে আগামী 18 থেকে 31 মে ভারতীয় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এশিয়ার 11টি দেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তালিকা পর্যালোচনা করে দেখা যাচ্ছে সেখানে ঢাকার কোনো অস্তিত্ব নেই। একই সাথে ঢাকার ভ্রাতৃপ্রতিম ইসলামাবাদও এখানে নেই। ইসলামাবাদ স্বাভাবিকভাবেই থাকবার কথা নয়, কিন্তু আমরা এই যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, নির্বাচন পরবর্তী সময়ে ঢাকার সাথে দিল্লির একটা সম্পর্ক উন্নয়নের ভাবসাব দেখছিলাম। দিল্লি কিন্তু এগিয়ে আসছিল বা এগিয়ে আসছে, কিন্তু বাংলাদেশের নেচার ইউনূসের সাথে সাথে ইউনূসের ধারাবাহিকতায় যে সরকারটি এসছে সেই সরকারের নেচার কিন্তু পরিবর্তন হয়নি। ভারত ঘেঁষা না হয়ে, ভারত ঘেঁষাটা যৌক্তিক, আপনার হতেই হবে, এর বিকল্প কোনো উপায় নেই। আমি বারবার এই কথাগুলো বলি। আপনি চারপাশ দিয়ে ভারত ঘিরে রাখবেন, চারপাশ থেকে একটা প্রতিবেশী রাখবেন, আপনি তাকে উপেক্ষা করবেন, সেই প্রতিবেশীকে টপকিয়ে তার উপর দিয়ে চলে যাবেন পাকিস্তানে, পাকিস্তান গিয়ে পীড়িত করবেন, তা তো হতে পারে না। বাংলাদেশের বর্তমান সরকারও নানাভাবে সামরিক বেসামরিক বিভিন্ন ভাবে, আগে ইউনূসের সময় বেশ খানিকটা একদম ওপেন ছিল, প্রকাশ্য ছিল, কিন্তু এখনো চলছে সেটা খানিকটা গোপন, কিন্তু গোপন করতে চাইলেও গোপন থাকছে না। তারেক রহমান সরকারও পাকিস্তান প্রেরিত করছে, যার কারণে ভারতের এই বহুপাক্ষিক কনসোর্টিয়াম সামরিক মহড়ায় বাংলাদেশের অস্তিত্ব সেখানে খুঁজে পাওয়া যায়নি। আসলে কি ঘটছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে, আমরা সেটি একটু বুঝবার চেষ্টা করব এই মুহূর্তে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে এখন বড়সড় তোলপাড় শুরু হয়ে গেছে। প্রথমবারের মতো ভারত আয়োজন করছে এক বিশাল বহুপাক্ষিক সামরিক মহড়া, যার নাম দেওয়া হয়েছে প্রগতি। প্রায় 1 ডজন দেশ এই মহড়ায় অংশ নিতে যাচ্ছে, কিন্তু বিস্ফোরক বিষয় হলো ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশের নাম এই তালিকায় খুঁজে পাওয়া যায়নি। কেন 11টি দেশের তালিকায় নেই ঢাকা? এদিকে ভারতের আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? ভারত প্রথমবারের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 1 ডজন দেশ নিয়ে এই বহুপাক্ষিক সামরিক মহড়া করতে যাচ্ছে। মহড়াটির সময়সীমা নির্ধারিত হয়েছে, আমি আগেই বললাম, 18 থেকে আগামী 31 মে পর্যন্ত। দীর্ঘ 13 দিনের এই মহড়া সরাসরি তত্ত্বাবধান করবে ভারতীয় সেনাবাহিনী। এখন প্রশ্ন হলো, এই প্রগতি মহড়াটি কোথায় হবে? এটি অনুষ্ঠিত হবে মেঘালয়ের উমরহিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। এটি এমন এক জায়গা যেখানে সাধারণত বিদেশি সেনাদের সঙ্গে যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর বা এডিজিপিআই স্পষ্ট করেছে যে এই মহড়ার মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা, যৌথ অপারেশনের সক্ষমতা বাড়ানো এবং পারস্পরিক আস্থা নির্মাণ করা। আশ্চর্যের বিষয় হলো, এশিয়ার 11টি দেশ এই মহড়ায় আমন্ত্রণ পেলেও তালিকায় বাংলাদেশের নাম নেই। হ্যাঁ, প্রতিবেশী ঢাকাকে বাদ দিয়েই এই আঞ্চলিক সামরিক তৎপরতা চালাচ্ছে নয়াদিল্লি। এখন জনমনে প্রশ্ন উঠছে, এটি কি কোনো উদ্বেগের ইঙ্গিত? যেখানে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করা হয় বাংলাদেশকে। আমি এর সাথে একটা কথা বলতে চাই, মনে করা হতো 2 বছর আগে, মনে করা হতো, কিন্তু গত 2 বছর বা 1.5 বছর ইউনূসের শাসন আমলে একটা ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে ভারত গেছে, এবং এখনো কিন্তু সেটি শেষ হয়নি। আর যার কারণে সেখানে মিয়ানমার, নেপাল, মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতো দেশগুলো আমন্ত্রণ পেলেও বাংলাদেশের অনুপস্থিতি অনেক বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। টাইমস অফ ইন্ডিয়ার মতে ভারত তার আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে চায়, কিন্তু ঢাকাকে ছাড়া এই মাত্রা কতটা পূর্ণতা পাবে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে বিশ্লেষণ চলছে।
চলুন আমরা একটু তালিকাটা দেখে নিই যে কারা থাকছে এই মহড়ায়। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, সিসিলি, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ভুটান। সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলের তথ্য অনুযায়ী মহড়াটির মূল ফোকাস বা কেন্দ্রবিন্দু থাকবে সন্ত্রাস বিরোধী অভিযান এবং বিদ্রোহ দমন অভিযান। এছাড়া ভারতের প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে আঞ্চলিক সেনাবাহিনীগুলোর সঙ্গে সক্ষমতা উন্নয়ন এবং একটি সমন্বিত অপারেশনাল কাঠামো তৈরি করাই এর প্রধান উদ্দেশ্য। অর্থাৎ ভারত চাইছে তার প্রতিবেশী এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেন বিপদে একে অপরের সামরিক কৌশল বুঝতে পারে এবং একযোগে কাজ করতে পারে। এই সামরিক মহড়ার পাশাপাশি 2 দিনের একটি প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে ভারত তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বিশ্ব মঞ্চে প্রদর্শন করবে। অর্থাৎ ভারত শুধু সামরিক শক্তিই দেখাচ্ছে না, বরং তারা যে এখন অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, এটি তারই একটি বড় বিজ্ঞাপন। সামরিক বিশেষজ্ঞদের মতে প্রগতি শুধু সাধারণ কোনো মহড়া নয়, এটি ভারতের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা বজায় রাখতে দিল্লি এখন একক নয়, বরং বহুপাক্ষিক কাঠামোর দিকে ঝুঁকছে। এই উদ্যোগ আসলে ভারতের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। প্রগতি মহড়া দিয়ে ভারত একদিকে যেমন তার আঞ্চলিক প্রভাব জাহির করছে, অন্যদিকে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। কেন বাংলাদেশকে রাখা হলো না? এটি কি কৌশলগত কোনো গ্যাপ, নাকি স্রেফ একটি সামরিক সিদ্ধান্ত? সময় হয়তো এর উত্তর দেবে। আমি প্রথমেই যে কথাগুলো বলছিলাম যে ভারত আসলে সত্যিকার অর্থে বা দিল্লি আসলে সত্যিকার অর্থে এখনো ঢাকাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, যার কারণে ইউনূসের আমলে যে অবিশ্বাসের একটা দেয়াল তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা এখনো আছে। বিশেষ করে ইউনূসের ধারাবাহিকতায় এই যে নয়া সরকার, তারেক রহমান সরকার এখনো ভেতরে ভেতরে পাকিস্তান প্রীতি চালাচ্ছে, এটি হয়তো কারণ হতে পারে। এবং এই কারণটা যদি স্থায়ী হয়ে যায়, তাহলে এই মুহূর্তে যে সম্পর্কের খানিকটা উন্নয়নও দেখা যাচ্ছে, সেটাও কিন্তু অবনতি হতে সময় লাগবে না। এবং অবনতি করে তারেক রহমান সরকার কিভাবে কতদূর এগোতে পারে, সেটি একটি দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত শব্দটি এখন রীতিমতো বিস্ময়কর একটা প্রতিহিংসার শব্দে পরিণত হয়েছে। আমাদের আবহমান বাংলায় অনেকগুলো গালি রয়েছে। আমরা সাধারণত বিভিন্ন পশু পাখির নামে কাউকে ছোট করার জন্য গালি দেই। এরপর মানুষের যে সকল গুপ্ত কর্ম রয়েছে, যে সকল যাকে বলা হয় প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, বায়োলজিক্যাল বিষয় রয়েছে, সে সকল বিষয় উল্লেখ করে বাপ মা তুলে আমরা গালাগাল করি। এখন সে সকল গালাগালির সঙ্গে আবার অনেকগুলো বিশেষণ, যেমন মির্জাফর, আবু জেহেল, এ সকল গালাগালি যেমন আছে, তার সঙ্গে সঙ্গে আবার খন্দকার মোশতাক ইত্যাদি গালাগালিও চলে আসছে। তবে সকল গালাগালির মধ্যে রাজাকার, আলবদর, আলবদর অতটা না, ঠিক রাজাকার বললে যে কোনো মানুষের মাথা গরম হয়ে যায়। স্বাধীনতার পর থেকে আজ অবধি যে কোনো মানুষকে আমাদের সমাজে মানে অসভ্য, অশ্লীল, অশ্রাব্য যত গালি দেন না কেন, সে সকল গালির মধ্যে যদি বলা হয় তুই রাজাকার, তুমি রাজাকার, তোর বাপ রাজাকার, তোমার বাপ রাজাকার, তুই বলেন বা তুমি বলেন, বা আপনার বাবা রাজাকার, মুহূর্তের মধ্যে তার মেজাজ 33 ডিগ্রি উঠে যাবে। সেই রাজাকারের যে গালাগাল, সেই গালাগালটাকে আবার নতুন মাত্রা দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রাজাকারের বাচ্চা কাচ্চা বা রাজাকারের নাতিপুতি এ সকল গালাগাল দিয়ে মোটামুটি সারা বাংলাদেশকে উত্তাল করে ফেলেছিলেন। যারা কোটা বিরোধী আন্দোলন করছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বা রাজাকারের নাতিপুতি বলে তিনি যে গালি দিয়েছিলেন, সেটা রাজপথে রীতিমতো আগুন ধরিয়ে দেয়। কারণ হলো এই কথাগুলো তিনি যখন বলছিলেন,
তখন যারা সত্যিকার অর্থে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তাদের সঙ্গে যদি রাজাকার আলবদর শামসদের যে আধুনিক সংস্করণ তাদের কোনো সংযোগ থেকেও থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু বাস্তবতা হলো যে তখন কোনো পার্সেন্টেজ নয়। এখন যাদেরকে আমরা সমন্বয়কদের নেতা বনি, যাদেরকে আমরা এনসিপি নেতা মানি, এ সকল পরিচিত মুখ বাদ দিলে জুলাই আগস্ট বিপ্লবের যে লক্ষ লক্ষ নেতা কর্মী, সাধারণ ছাত্রছাত্রী, রাজনৈতিক কর্মী, তারা নেমে পড়েছিলেন। ঠিক ওই সময় যখন সুনির্দিষ্ট কয়েকজনকে উদ্দেশ্য করে সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি সম্বোধন করে গালি দিলেন, অমনি সেই গালিটি জেনারেলাইজ হয়ে গেল, সার্বজনীন হয়ে গেল। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এমনকি যারা আওয়ামী লীগ করেন, তারাও ভীষণভাবে খেপে গেল, কি আমাদেরকে এত বড় কথা। তো এভাবে শেখ হাসিনার পতন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস এলো, তারপর এখন আবার জনাব তারেক রহমান সাহেব এলেন, কিন্তু সেই রাজাকারের যে বিতর্ক সেটা থামেনি। সাম্প্রতিক সময় পার্লামেন্টে বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য জনাব ফজলুর রহমান এবং জনাব আন্দালিব রহমান পার্থ, মাননীয় সংসদ সদস্য, তারা দুজন মুক্তিযুদ্ধের পক্ষে যে কথাগুলো বলেছেন, রাজাকার নিয়ে যে টিপ্পণীগুলো কেটেছেন, এটা পুরো সংসদকে রীতিমতো উত্তপ্ত করে ফেলেছে। এখন এই যে সংসদের মধ্যে যে আপনি উত্তাপ দেখলেন বা দেখছেন, রাজাকার প্লাস মুক্তিযুদ্ধ, এর মধ্যে যে বিভেদ, এই বিভেদ কেন হলো, কি কারণে হলো? তার চেয়ে বড় বিষয় হলো যে সাম্প্রতিক সময় রাজাকারদের, আলবদরদের, আল শামসদের যারা উত্তরসূরি, তাদের সঙ্গে জামাত শিবিরে যারা রাজনীতি করেন, তাদের সকলকে কেন্দ্র করে একটি শব্দ নিদারুণভাবে জনমনে যাকে বলা হয় প্রতিক্রিয়া তৈরি করছে, সেটা হলো গুপ্ত। সেই অনেকে আগে বলতো গুপ্ত শিবির, গুপ্ত জামাত, কিন্তু এখন আরো সমস্ত কিছু বলার দরকার নাই। শুধুমাত্র গুপ্ত বললেই একটি বিশেষ শ্রেণীর মানুষের মাথায় আগুন ধরে যায়। এবং গুপ্ত শব্দটি ইদানিংকালে রাজাকার আলবদরের চাইতেও বেশি শক্তিশালী হয়ে পড়েছে এবং মানুষের মনে ঘৃণার উদ্রেক করেছে এবং কিছু কিছু মানুষকে নিদারুণভাবে খেপিয়ে তুলেছে। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে যারা এই গুপ্ত বলছেন, বিশেষ করে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, স্বয়ং প্রধানমন্ত্রী স্বর্ণসভায়, তারা কেন এই গুপ্ত শব্দটি ব্যবহার করছেন বা গুপ্ত বলে কাউকে খেপিয়ে তুলতে চাচ্ছেন কেন? আপনারা জানেন যে আততায়ী মানে পিছন দিক থেকে যারা ছুরি মারে, কিংবা ধরুন যারা ভদ্রলোক সেজে থাকে কিন্তু তাদের বুকের কাছে খঞ্জর থাকে, বিষমাখা খঞ্জর থাকে, বন্ধুর বেশে আপনাকে জড়িয়ে ধরবে এবং এক ফাঁকে আস্তে পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেবে। এই ধরনের যারা হত্যাকারী, আমরা তাদেরকে সাধারণ হত্যাকারী বলি না, এদেরকে বলি আমরা আততায়ী। নিজের পরিচয় গোপন করে ভদ্র বেশে তারা আমাদের সমাজে লুকিয়ে থাকে, কখনো বন্ধু বেশে, কখনো পরিবারের আপনজন হয়ে। এবং এই আততায়ীরা এত খারাপ, তারা ধরুন একটা মেয়েকে, সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, তো তাকে খুন করার জন্য তারা টাকা পেয়েছে। এখন সেই মেয়েটা দেখা গেল আততায়ীর প্রেমে পড়ে গেছে। আততায়ী সেই প্রেমের অভিনয় করছে আর মেয়েটা সরল বিশ্বাসে সেই আততায়ীর বুকে মাথা রাখছে। একটা সময় তাদের বিয়ে হলো, বাসর রাত। সেই বাসর রাতে আততায়ী মেয়েটিকে ধর্ষণ করলো বা তার সঙ্গে যৌন সঙ্গম করলো, এরপর তার গলা কেটে তাকে মেরে, এরপর সে তার যে নিয়োগকর্তা তাকে হত্যা করার জন্য নিযুক্ত করেছিল তার কাছে গিয়ে খবর দিল। এই হলো আততায়ীর চরিত্র, এতটা নিষ্ঠুর। আপনি যদি কোনো একজন আততায়ীকে বাবা ডাকেন, ধর্মের কোনো আত্মীয় ডাকেন, তবুও তাদের মন গলাতে পারবেন না, আততায়ী এতটা খারাপ। তো এই আততায়ীর সঙ্গে এই গুপ্ত শব্দটি আসে, ভীষণ রকম আসে। আরেকটি শব্দ আছে মুনাফিক।
মুনাফিকদের যে যন্ত্রণা, এটি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ইসলামের প্রাথমিক জামানাতে ইসলাম যাদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হলো মুনাফিক, এবং মুনাফিকদের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে ওয়াই। তিনি বনু খাজরাজ গোত্রের একজন নেতা ছিলেন। তার সামাজিক প্রভাব এবং প্রতিপত্তি এত বেশি ছিল, যেমন আজকে ধরুন একজন মন্ত্রী, একজন বিরোধী দলীয় নেতা বা একজন খুব বড় চেম্বার সভাপতি, তারা যদি এইরকম যাকে বলা হয় মুনাফিক হয়, আপনি ইচ্ছে করলে আপনার মজলিস থেকে তাদেরকে তাড়াতে পারবেন না। তাদের সঙ্গে আপনার দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং দেখা গেল যারা দেশপ্রেমিক আপনজন তারা পিছনে গিয়ে বসছে, মুনাফিক এসে সামনে বসছে, বিকজ তার একটা ভালো পদ পদবি আছে। তো এই যে মুনাফিকরা কাফিরদের চাইতেও জঘন্য, এবং তাদের দ্বারা দেশ, জাতি, সমাজ, ব্যক্তি এতটা ক্ষতিগ্রস্ত হয় যে ক্ষতি থেকে দেশ জাতিকে রক্ষা আসলে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। তাহলে কি হলো? মুনাফিক, একদিকে মুনাফিক, অন্যদিকে বিশ্বাসঘাতক, অন্যদিকে আততায়ী। এই তিনটি গুণ যদি আপনি একত্র করেন, বা তিনটি দোষ যদি আপনি একত্র করেন, বিশেষণ, ইংরেজিতে আমরা যেটিকে বলি বিশেষণ, তো এই তিনটি বিশেষণ যদি আপনি একত্র করেন তাহলে সেই শব্দটির নাম হয় গুপ্ত। সেই মানে এটা আবার বাংলা সেই গুপ্ত বংশ নয়। এই যে গুপ্ত শক্তি, যাদেরকে মানে বলা হয় অ্যাসাসিনেটেড গ্রুপ বা অ্যাসাসিনেশন গ্রুপ, 300 বছর ধরে এই গুপ্ত শক্তিটি মধ্যপ্রাচ্য সহ সারা দুনিয়ার রাজনীতি তারা নিয়ন্ত্রণ করত। তাদের অস্ত্র ছিল, তাদের আবাসস্থল ছিল, এবং ইরানের একটি পাহাড়কে কেন্দ্র করে তারা এই অপকর্ম চালাত। তো সেই গুপ্ত রাজনীতি আমাদের এই বাংলাদেশে ইদানিং ওপেন হয়ে গেছে, কারা কারা করে মোরালেস আমরা সবাই জানি। কিন্তু এটা নিয়ে হঠাৎ করে বিএনপি এত প্রতিক্রিয়া দেখাচ্ছে কেন? প্রতিক্রিয়া দেখাচ্ছে এই কারণে যে আওয়ামী লীগের পতনের মূলে এই গুপ্ত শক্তি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা হয়তো এই ইয়াংদের মধ্যে কাউকে কাউকে সেই গুপ্ত শক্তি হিসেবে প্রকাশিত হতে দেখেছি, কিন্তু আওয়ামী লীগের একেবারে কেন্দ্রীয় পর্যায়ে শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া পর্যন্ত একেবারে তার কাছে এই গুপ্ত শক্তি ছিল, যাদেরকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছেন। আবার এখনো পর্যন্ত সেই গুপ্ত শক্তি তারা দিল্লিতে একেবারে তাকে ঘিরে রেখেছে, এবং তিনি এখনো মনে করছেন যে তাকে যদি ভবিষ্যতে বাংলাদেশে কেউ নিতে পারে, উদ্ধার করতে পারে, তারা এই গুপ্ত শক্তিদের যারা এজেন্ট ছিল শেখ হাসিনার কাছাকাছি, তাদের একটা বিরাট অংশ এখন জেলখানাতে আছে, বিরাট অংশ দেশের বাইরে পালিয়ে আছে আওয়ামী লীগের নাম করে। কিন্তু আমরা জানি যে তারা এই গুপ্ত শক্তির এজেন্ট, জাস্ট লাইক মোসাদের এজেন্টের মতো। একইভাবে এই গুপ্ত শক্তির একটা বিরাট এজেন্ট রয়েছে সরকারি দল বিএনপিতে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন নির্বাসিত ছিলেন লন্ডনে, তখন তার বাড়ির আশেপাশে, তার চারিদিকে এই গুপ্ত শক্তিদের একটা প্রতিরক্ষা ব্যূহ ছিল, এবং সেই প্রতিরক্ষা যে ব্যূহ বা দেয়াল, ওটাকে অতিক্রম করে বিএনপির কোনো নেতা সেখানে ঢুকতে পারতেন না। এতটা শক্তিশালী ছিল সেই গুপ্তদের বলয়। ঠিক সেই বলয়টা আবার বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে চারিদিকে ডালপালা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সচিবালয়, কোথায় এই গুপ্ত শক্তি নেই? যেদিকে তাকায় বিএনপির যাদের অন্তর্দৃষ্টি রয়েছে, বিএনপির যে সকল লোক ডেডিকেটেড বা যাদের ডেডিকেশন রয়েছে, যারা দলীয় নেতাকর্মীদেরকে গত 17-18 বছর ধরে তারা তদারকি করছেন, দেখভাল করছেন, তাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের চোখের সামনে এই গুপ্ত শক্তির যে প্রতিভূগুলো এগুলো ভাসছে। এবং সেই গুপ্ত শক্তির একটা ছোট্ট উদাহরণ দেই। একটা বিশেষ মন্ত্রণালয়, খুব শক্তিশালী একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের যে মন্ত্রীর
একান্ত কাছের লোক। ফাইলগুলো যেমন ধরুন ডিএস অ্যাডমিন, মন্ত্রণালয়ের যিনি উপসচিব প্রশাসন থাকেন, তিনি মূলত মন্ত্রীর সমস্ত ফাইলপত্রের একদম প্রাথমিক একজন কর্মকর্তা এবং তিনি সিদ্ধান্ত নেন। তো এরকম ডিএস অ্যাডমিন যে আছে, এরকম একটা মন্ত্রণালয়ে ডিএস অ্যাডমিন হিসেবে কর্মরত আছেন একজন জামাতের লোক, কিন্তু তিনি সবার কাছে প্রকাশ করেন বা পরিচয় দেন তিনি ছাত্রদল করতেন এবং ছাত্রদল কমিটিতে তার নামও আছে, কিন্তু মনে পড়েনি তিনি জামাত করেন এবং এটা তার সার্ভিসের সব লোক জানে। কিন্তু মন্ত্রী জানে যে সে বিএনপির লোক, ছাত্রদলের লোক, এখন এখানে আছে। তো ওই জায়গায় বসে তিনি যে কাজটি করছেন সেটা হলো মন্ত্রীর সঙ্গে ওই মন্ত্রণালয়ের বিএনপি পন্থী যত লোক আছে সবার সম্পর্কটা তিনি নষ্ট করে দিচ্ছেন। তিনি কৌশলে বিএনপির যারা লোকজন আছেন, যারা পদ পদবি এই মুহূর্তে পাওয়া উচিত, তাদেরকে বিভিন্ন জায়গাতে যাকে বলা হয় মন্দ পোস্টিং, সেগুলো তিনি দিচ্ছেন এবং মন্ত্রীর অনুমতি নিয়ে। ফলে কি হলো, পুরো মন্ত্রণালয়ের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ছে। বিএনপির যারা ডেডিকেটেড কর্মকর্তা তারা প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু সেই যে গুপ্ত শক্তি, সেই গুপ্ত শক্তির অ্যাডমিন, ডিএস অ্যাডমিনকে সরাতে পারছেন না। জাস্ট আমি একটা ডিএস অ্যাডমিন হয়তো না, কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এটা বেশ বড় এবং অত্যন্ত সেন্সিটিভ একটি মন্ত্রণালয়ের। আরেকটি মন্ত্রণালয়ের মন্ত্রীর পিএস, সেই মন্ত্রীর পিএস এরকম একজন গুপ্ত শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এবং সেই মন্ত্রণালয়ের উপর সরকারের যে প্রভাব প্রতিপত্তি যদি না থাকে এবং সেই মন্ত্রণালয়ের মধ্যে যদি গুপ্ত শক্তি ঢুকে যায়, তাহলে সরকারের পতন হতে খুব বেশি দেরি লাগবে না। এরকম বিভিন্ন কে পোস্ট যেখানে ক্ষমতা রয়েছে, যেখানে সরকারকে বিভ্রান্ত করা যায়, যেখানে সরকারকে বিপদে ফেলা যায়, সেই জায়গাগুলোতে গুপ্ত শক্তিগুলো তারা তাদের এজেন্ট চমৎকারভাবে সেট করে আছে। ফলে খেলারাম, ক্ষমতার যে খেলারাম, তারা খেলে যাচ্ছে, কিন্তু আখেরে একটার পর একটা বিপর্যয় ঘটে যাচ্ছে। এই জন্য বিএনপির মধ্যে যে কোনো মূল্যে তারা এই গুপ্ত শক্তিকে দমন করতে চাচ্ছে। কিন্তু সমস্যা হলো যে কিছু কিছু জায়গাতে, এতটা সেন্সিটিভ জায়গাতে কিছু মানুষ বসে আছে, কিছু মানুষ মুখোশ পরে আছে এবং কিছু ক্ষমতাধর মানুষ যারা সরাসরি গুপ্তদের এজেন্ট। তো তাদেরকে কোনো কিছু বলাও যাচ্ছে না। আবার এই বিষয়টা সরাসরি প্রধানমন্ত্রীর কানে তোলা যাচ্ছে না। দেখা গেল যে তিনি সবচেয়ে যাকে বেশি স্নেহ করেন, হয়তো দেখা গেল তিনিই গুপ্ত, যার কাছে বিচার দিবেন, উল্টোভাবে যে বিচার দিতে যাবে তার চাকরি চলে যাবে। এই অবস্থায় যেটা হয়, পলিটিক্যালি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা এই গুপ্ত শব্দটিকে অজনপ্রিয় করার চেষ্টা করছেন, গুপ্ত শব্দটিকে গালিতে পরিণত করার চেষ্টা করছেন, যাতে করে এই গালি শোনার পর যারা এই গুপ্ত শক্তি, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে, একটা ভয় তৈরি হবে এবং তারা মনে করবে যে বোধহয় আমরা যে খারাপ কাজ করছি, আমরা যে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছি, বিএনপিকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি, এটা হয়তো বিএনপির নেতাকর্মীরা বুঝে গেছে। তো এই কারণে কি হলো, বিএনপি সর্বশক্তি দিয়ে নেতাকর্মীরা সারা বাংলাদেশে তারা গুপ্ত গুপ্ত গুপ্ত। অন্যদিকে এই কথা শুনে যারা জামাতের লোক, যারা শিবিরের লোক, তারা খেপে যাচ্ছে, ভীষণভাবে খেপে যাচ্ছে। কেন খেপে যাচ্ছে, কি কারণে খেপে যাচ্ছে সেটা বলতে পারবো না। তারা খেপে গিয়ে উল্টো জনাব তারেক রহমান সাহেব, তার লোকজন যারা আছেন, যারা বিগত 17 বছর এটা বেশিরভাগ সময় বিদেশে ছিলেন, তাদের সবাইকে পাইকারি হারে গুপ্ত বলার চেষ্টা করছেন। এই যে গুপ্ত নিয়ে যে গন্ডগোল চলছে, আতঙ্ক চলছে, সেই আতঙ্কের মধ্যে আমরা যখন আততায়ীর খঞ্জর দেখতে পাচ্ছি, সেই গুপ্তের মধ্যে যখন আমরা মুনাফিকে দেখতে পাচ্ছি, সেই গুপ্তের মধ্যে আমরা যখন বেঈমানি দেখতে পাচ্ছি, সেই বেঈমানি, মুনাফিকি এবং আততায়ীর যে সম্মিলিত কুচক্র, এই কুচক্র থেকে আল্লাহ দেশ এবং জাতিকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।